আজকে নতুন একটা রেসিপি ট্রাই করব, যার জন্য সবার শুরুতেই হচ্ছে আমি এখানে গোলমরিচ টেলে নিচ্ছিলাম। এগুলো হচ্ছে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব, তাই প্রথমে একটু হালকা টেলে নিচ্ছিলাম। বাসায় কিন্তু সবসময় গোলমরিচটা গুঁড়ো করা থাকে, কারণ বিভিন্ন রেসিপিতে আমি দেই। তো আজকে ছিল না বিদায় আমি হচ্ছে আগে গোলমরিচটা করে নিলাম। যে রেসিপিটা আমি ট্রাই করব সেটা করার জন্য এখানে ডিম ভাপিয়ে নিয়েছিলাম। কি আমার রেসিপিটা কি পুরোটাই ফ্লপ হয়ে যাবে? এটা কেন মানে আমার এই টিফিন ক্যারি থেকে বের হচ্ছে না? আমি অনেক চেষ্টা করেও এটাকে বের করতে পারিনি। এরপরে কিভাবে কি করলাম সেটা বোঝার জন্য ফুল ভিডিওটাই আপনাদের দেখতে হবে। তো এদিকে হচ্ছে আমি গোলমরিচটা গুঁড়া করে নিয়ে প্রথমে হচ্ছে আমি ডিম নিয়ে নিয়েছি, 4টা ডিম। আর এই রেসিপিটা আমি অনেক আগে একবার ট্রাই করেছিলাম, বাট টেস্ট কীরকম ছিল আমার মনে আসতেছে না, কিন্তু ভালো ছিল না সেটাই বলতে পারি। তখন তো রান্নার জানতাম না, কোনো রকম রান্না করে মানে ক্ষুধাটা হচ্ছে মেটানোর জন্য রান্না করে খেতাম এই আর কি। এখন তো টুকিটাকি কিছুটা হলেও আন্দাজ আছে যে কোনটা কীরকম করলে বা কিভাবে করলে এটা পারফেক্ট হতে পারে। তো আমি চিন্তা করলাম যে আজকে আবারও ট্রাই করি। অনেক দিন ধরে নিউজ ফিডে হচ্ছে আমার এই রেসিপিটা শুধু বারবার আসতেছিল সামনে, তো আমি ভাবলাম কেননা আজকে ট্রাই করা যাক। তো এখানে 4টা ডিমের সাথে অল্প একটু গোলমরিচ গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে হচ্ছে এখন আমি মিক্সড করে নিব। প্রথমে আমি ভেবেছিলাম জাস্ট পুডিং যেভাবে সেট করি সেভাবে হচ্ছে সেট করে দিব, দেন হচ্ছে খুব সহজে বের হয়ে আসবে। কিন্তু আমার ধারণাটা পুরোই ভুল ছিল, কারণ পুডিংয়ের নিচে কিন্তু ক্যারামেলের একটা লেয়ার থাকে, যার কারণে পুডিংটা একেবারে স্মুথলি হচ্ছে বের হয়ে আসে। কিন্তু এটার নিচে তো কোনো ক্যারামেলের লেয়ার থাকে না, এটা ডিরেক্ট ডিমটাই হচ্ছে থাকে। তারপরেও হচ্ছে আমি আমার মতো করে চেষ্টা করছি আর কি। ভিডিওতে দেখছিলাম এভাবে তেল ব্রাশ করতে, তো আমি কিন্তু খুব ভালোভাবেই তেল ব্রাশ করছি, প্রায় অনেকখানি তেলই দিয়ে দিছিলাম যেন হচ্ছে খুব সহজে হচ্ছে মোল্ড আউট হয়ে যায় আর কি ডিমটা। তো ডিমটা এটার মধ্যে ঢেলে দিছি, আর আমার কাছে তেমন ছোট কোনো টিফিন ছিল না, তো আমি এই বড় টিফিনটাতেই দিছি। ছোটোটাতে দিলে হয়তো বা দেখতে আরও সুন্দর হতো আর কি ডিমটা। তো আমি এখন হচ্ছে এটাকে ভাপে বসিয়ে দিছি, আর এটা হতে বেশিক্ষণ লাগে না, 15 মিনিট বা 10 মিনিটের মধ্যে হচ্ছে এটা রেডি হয়ে যায়। এরপরে দেখেন আমি হচ্ছে এটাকে নিয়ে নিছি, এবার হচ্ছে একটু ঠান্ডা করে নিব, এরপর হচ্ছে মোল্ড আউট করব। অন্য চুলায় হচ্ছে আমি পেঁপে দিয়ে ডাল রান্না করতেছিলাম, তো ওইটার কি অবস্থা সেটা একটু দেখতেছিলাম। এটা জাস্ট আরেকটু হয়ে আসলে আমি জাস্ট বাগার দিয়ে দিব, এটাতে তেমন বেশি কিছু করতে হবে না। তো ওইদিকে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো যা যা লাগবে আমি কেটে নিয়ে এরপরে হচ্ছে এটাও ঠান্ডা হয়ে আসছে, এটাকে মোল্ড আউট করতে চলে আসছিলাম। মা এটা দেখতেছি আর পড়তেছেই না বাটি থেকে। আমি তো পুরা হচ্ছে টেনশনে পড়ে গেছি, এটাকে আমি বের করব কিভাবে, এটা তো বাটি থেকে পড়তেছে না। এরপরে চিন্তা করলাম আসলে পুডিংয়ে হচ্ছে নিচে ক্যারামেলের লেয়ারটার কারণে খুব স্মুথলি চলে আসে, এটা তো পুরাই বাটির সাথে আটকে গেছে, যদিও আমি অনেক পরিমাণে তেল দিছিলাম এই ডিমটাতে, তারপরেও হচ্ছে এটা বের হয়ে আসতেছিল না। শেষে বুদ্ধি করলাম হচ্ছে আগে কেটে নেই, কেটে এরপরে হচ্ছে আস্তে আস্তে এক পিস করে তুলে নিব, তাহলে হয়তো বা সহজে নিতে পারবো। তো আমি আগে হচ্ছে আমার ইচ্ছা মতো হচ্ছে পিস করে নিছি, আর যেহেতু একটু ছোট বাটিতে দিতে পারলে পিসগুলো একটু মোটা মোটা হতো, তো আমি যেহেতু বড় বাটিতে দিছি বেশি ছড়াই গেছে, তো হচ্ছে একটু পাতলা পাতলা হয়েছে পিসগুলো। আর যদি আমি ডিমও বাড়িয়ে দিতাম তাহলেও হয়তো বা পিসগুলো একটু মোটা দেখাতো, কিন্তু আমি চিন্তা করলাম যদি খেতে ভালো না হয়, তাই হচ্ছে অল্প ডিম দিয়ে করে দেখলাম। মানে আমি চিন্তা করলাম যদি হয় তাহলে নেক্সট টাইম অন্যভাবে হচ্ছে সেম রেসিপিটাই ট্রাই করব। তো এইভাবে চামিচ দিয়েই হচ্ছে পিস করার পরে একটা একটা করে হচ্ছে তুলে নিছিলাম, তখন আবার খুব সুন্দরভাবে উঠে গেছে। তো আমি হচ্ছে সবগুলো তুলেই যে আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর বাটিটা যেহেতু মাঝখানে একটু উঁচু, তো ওই সাইডটাতে একটু পাতলা হয়েছে, এক এক রকমের সাইজ হয়েছে। একদম প্লেন একটা বাটিতে দিতে পারলে একদম সবগুলো সাইজ পারফেক্ট হইতো আর কি। এবার হচ্ছে আমি রান্না করতে চলে আসছি। আমি হচ্ছে প্রথমেই তেল দিয়ে তার মধ্যে লবণ দিয়ে দিছি, এরপরে হচ্ছে দিয়ে দিলাম আদা রসুন বাটা, এবার দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বাটা। এগুলোকে এখন খুব ভালো করে হচ্ছে ভেজে নিব মশলাগুলোকে, যেন কাঁচা গন্ধটা না থাকে। এটা না রান্নার পরে দেখতে কিছুটা পনিরের মতো লাগে, যদিও পনিরের নিজস্ব কোনো টেস্ট নাই। তো আমি হচ্ছে এখানে টমেটো কুচি দিয়ে দিছি, এবার হচ্ছে এগুলোর সাথে আমি মশলাও দিয়ে দিব। তো এর আগে হচ্ছে আমি পানি দিয়ে দিব ডিরেক্ট, যেন হচ্ছে আমার মশলাটা পুড়ে না যায়, যেহেতু এটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে মানে কাঁচা মশলাটা। তো এবার হচ্ছে আমি গুঁড়া মশলা দিয়ে দিব, আর গুঁড়া মশলা অ্যাজ ইউজুয়াল বাসায় আমরা রান্নাতে যে মশলাগুলো ইউজ করি ওইগুলাই দিব, পার্থক্য কোনো তেমন মশলা আমি দিব না। এখানে আমি পানির পরিমাণটা একটু বেশিই দিছিলাম, যেন মশলাটা খুব ভালোভাবেই কষে, তাহলে হচ্ছে খেতে মেবি একটু বেশি ভালো লাগবে। তো আমি হচ্ছে প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, এরপরে দিয়ে দিলাম মরিচ গুঁড়া, দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিলাম হচ্ছে সামান্য একটু মাংসের মশলা, যেন হচ্ছে টেস্টটা ভালো আসে আর কি। তো মাংসের মশলাটা দেওয়ার পরে এবার হচ্ছে এটাকে আমি একদমই কষানোর জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব চুলায়। মশলাটা কষে আসলে এরপরে হচ্ছে আমি আমার ডিমগুলো দিয়ে দিব। আর এই চুলায় দেখলাম যে আমার ডাল তরকারিটা হয়ে গেছে, তো আমি হচ্ছে ডালটা বাগার দেওয়ার জন্য চলে আসছি। এদিকে আমি রান্না করতে করতে আবার ওদিকে কিন্তু বাবুর আব্বুও চলে
আসছিল, এসে বলতেছিল যে চলো একটা শর্ট করব। আর আমি যেহেতু শর্ট করার জন্য এক্সট্রাভাবে রেডি হই না, আমি সবসময় যখন যেরকম থাকে ওই রকমের শর্ট ভিডিওগুলো বানাই, আপনারা দেখলেই বুঝবেন। তো আমি হচ্ছে বললাম যে দাঁড়াও আমি ডালটা বাগার দিয়ে তারপরে আসতেছি, কি শর্ট বানাবা আমাকে বলো। ও বলতেছে বলবো না, তুমি চলো, তুমি জাস্ট আমি যেরকম করবো ওরকম করলেই হবে। তো আমি বললাম ঠিক আছে চলো। আর শর্ট ভিডিওটা আমি আপলোড দিব, আপনারা দেখলেই বুঝবেন যে কোন শর্ট ভিডিওটা হচ্ছে বানাইছি। তো এখানে হচ্ছে আমি ডালটা বাগার দেওয়ার জন্য আমি হচ্ছে কয়েকটা শুকনো মরিচও দিয়ে দিছি। আমার হচ্ছে এভাবেই ভালো লাগে। আর গোটা জিরা থাকে না আসলে, আমি আনলে আমার তাড়াতাড়ি সব কিছু শেষ হয়ে যায়। তো গোটা জিরা ছিল না, না হলে কয়েকটা গোটা জিরাও দিয়ে দিতাম, তখন কিন্তু আরও সুন্দর একটা স্মেল আসতো আর কি। তো এদিকে হচ্ছে ডালটা বাগার দেওয়া শেষ। এবার হচ্ছে ধনেপাতা দিয়ে কিছুক্ষণ হচ্ছে উতরাই নিয়ে এরপরে হচ্ছে নামাই ফেলবো চুলা থেকে। ওই পাশে ডালটা বাগার দিতে দিতে এই পাশে কিন্তু আমার মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। এবার হচ্ছে আমি আমার ডিমগুলো দিয়ে দিব। আর ডিমগুলো হচ্ছে আমি এমনিতে এক পিস খেয়ে দেখছিলাম, মানে খেতে কিন্তু ভালোই লাগতেছিল, খারাপ না। হালকা একটু গোলমরিচ আর লবণ দেওয়ার কারণে ওইটারও আলাদা একটা টেস্ট ছিল। তো আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিছি। এবার হচ্ছে আমি ডিমগুলো দিয়ে দিব। আর হ্যাঁ, অনেকে কিন্তু এটার সাথে দেখলাম আলু অ্যাড করে বা হচ্ছে এই ডিমটাকে হচ্ছে আগে তেলের মধ্যে ভেজে নেয় তারপরে হচ্ছে দেয়। তো আমি কিন্তু তেলের মধ্যে ভাজিনি, আমি ডিরেক্ট হচ্ছে ওই ভাপানো অবস্থায় হচ্ছে মশলার মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছিলাম। তো আমি অল্প একটু ঝোলও দিব। আর এই অবস্থায় দেখেন তো লুকটা কত সুন্দর লাগতেছে না, মনে হচ্ছিল রুটি পরোটার সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো আমি হচ্ছে একটু হালকা পাতলা কষাই নিছি আর কি, ডিমটা আর হতে বেশিক্ষণ লাগে না, জাস্ট মশলার সাথে কষালে হচ্ছে খেতে ভালো হয়, ওইটার জন্য হালকা পাতলা কষিয়ে নিচ্ছিলাম। এবার হচ্ছে ডিরেক্ট ঝোলটা আগে দিয়ে দিব। আর ঝোল আমি তেমন বেশি দিব না, অল্প পরিমাণেই দিব। দুপুরে খেতে বসার সময় আমার ভাই কিন্তু দেখেই বলছিল এটা নাকি পনিরের তরকারির মতো লাগতেছে। তা আমি বললাম যে খেয়ে দেখ। ও জিজ্ঞেস করতেছিল প্রথমে যে এটা কি, আমি বলতেছে পনিরের তরকারি, মানে পনিরের মতো লাগতেছে, আমরা তো আর পনিরের তরকারি রান্না করি না। তো আমি বলতেছি যে খেয়ে দেখ, পরেও বুঝতেছিল না, খেয়ে বলতেছে আর কি ডিম। তো যাই হোক দেখেন এটা কিন্তু রান্না করার পরে অনেকটা ফুলসহ। আর ইহানের আব্বু বলতেছিল যে এটা টেস্ট কিন্তু অনেক ভালো লাগছে, বলতেছে পরের বার থেকে ডিম সিদ্ধ করে ভুনা করা থেকে এভাবে রান্না করিও, এটা কিন্তু খেতে ভালো লাগছে। তো আমার রান্নাটাও প্রায় ডান, আমি হচ্ছে ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।